আমরা মানুষ, মানুষের জীবন মানেই হচ্ছে দুঃখ যন্ত্রণায় ভরা। কেউ বলে জীবন মানে যুদ্ধ, কেউ আবার বলে জীবন মানে যন্ত্রণা। সব মানুষের জীবনে কখনো দুঃখ আসে, দুঃখের পর আবার সুখ আসে। এইভাবেই আশায় আশায় বেঁচে থাকে মানুষ। কিন্তু আজ এমন একটা ফ্যামিলির ব্যাপারে আমি শোনাবো, যে ফ্যামিলিটার ব্যাপারে জানতে গিয়ে মনে হয় যে সত্যি সত্যি কি এই ফ্যামিলিটার দুঃখের পরে সুখ এসেছিল। ঘটনাটা উত্তরপ্রদেশের সালাহাবাদ নামের একটা জায়গা, সেখানকার একটা ফ্যামিলিটা ছিল শ্রদ্ধানন্দ উপাধ্যায়ের ফ্যামিলি। তিনি জুতো ব্যবসায়ী ছিলেন, বেশ ভালো জুতোর ব্যবসা ছিল তার। আর্থিক সচ্ছল একটা ফ্যামিলিতে ছিল তার স্ত্রী সুমন উপাধ্যায়, তার 3 ছেলে মেয়ে, কোমল উপাধ্যায়, কশিশ উপাধ্যায় আর সবথেকে ছোট তার ছেলে বিশাল উপাধ্যায়। ফ্যামিলিটা সুখী ফ্যামিলি বলেই সবাই জানত। সবথেকে বড় মেয়ে কোমল উপাধ্যায় যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তো সে চাইছিল কিছু একটা কাজ করবে। তো একটা বাইকের এজেন্সিতে সেখানে সে একটা রিসেপশনিস্টের পদে চাকরি নেয়। খুব ভালো লাগছিল তার কাজ করতে। সে নিজের হাত খরচের টাকা আর সঙ্গে মা বাবার সংসার চালানোতে একটু হেল্প করতে পারছিল। তো সে বছরখানেক নিজের ওই চাকরিটা করছিল। হঠাৎ করে একদিন সে সুসাইড করে ফেলেছিল। থানা পুলিশ সব হয়, কিন্তু কোনো সুসাইড নোট ছিল না। শেষ পর্যন্ত এটা জানতেও পারেনি বাড়ির লোকেরা বা অন্য কেউ, কী কারণে কোমল নিজেকে শেষ করেছিল। কোমল মারা যায়। কোমলের পরে কশিশ আর বিশাল, তাদেরকে নিয়েই মা বাবা নিজেদেরকে কোনো রকমে সামলে আবার জীবনটাকে স্বাভাবিক পথে নিয়ে আসার চেষ্টা করছে। কশিশ, সেও বড় হয়েছিল, কলেজ যায়। কশিশের স্বভাবটা ছিল একটু অন্য ধরনের। অসংখ্য ছেলেদের সাথে সে বন্ধুত্ব করত। যখন যার সাথে ইচ্ছা সে বাইকে করে ঘুরে বেড়াতো, তাদের সাথে সিনেমা দেখতে যেত, কখনো সখনো তাদের সাথে রাত্রিও কাটাতো। এই ব্যাপারটা বাবা মা সঙ্গে ছোট ভাই, সেও বড় হয়েছে, সবার সম্মান নষ্ট করছিল। ছোট ভাই মাঝে মধ্যে দিদিকে শাসন করত, যে এই রকম উল্টোপাল্টা চলাচল করলে সবাই খারাপ বলে, আমার বন্ধুরাও তোমার ব্যাপারে আমার কাছে নানা রকম কথা বলে, আমার ভালো লাগে না। বারবার বাড়ির সবাই কশিশকে বোঝাতে শুরু করে যে নিজের স্বভাব পাল্টাতে। কশিশ কারো কথা শুনতো না, বেপরোয়াভাবে চলাফেরা করত। বিশালের বন্ধুরা বিশালকে দেখলে হাসির পাত্র করে তুলত, কারণ বিশালের দিদি ক্যারেক্টারটা খারাপ ছিল। এবার বিশাল একদিন বাড়িতে ঠিক তার বড় দিদি যেভাবে নিজেকে শেষ করেছিল, গলায় ফাঁস লাগিয়ে তাকে ঝুলতে দেখা গেছিল। এবার শ্রদ্ধানন্দ উপাধ্যায় আর সুমন উপাধ্যায়, তাদের একমাত্র ছেলে বিশাল উপাধ্যায় আর তাদের বড় মেয়ে কোমল উপাধ্যায়কে হারাবার পরে মনে মনে ঠিক করেছিল কশিশকে আর তারা শাসন করবেন না। কশিশ যা ইচ্ছা করুক, যেভাবে ইচ্ছা চলুক, কিন্তু কশিশ বেঁচে থাকুক। তাদের একমাত্র সন্তানকে ঘিরে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। এইভাবেই চলছিল, কিন্তু তারপর থেকে তারা আর কশিশকে কোনো রকম শাসন করতো না। হঠাৎ করে একদিন 12 মার্চ 2015 কশিশ বাড়ি থেকে বেরিয়েছিল একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে। তারপরে কিন্তু কশিশ ফিরে আসেনি। কশিশ ফিরে না এলেও বাবা মা তেমনভাবে চিন্তা করেনি, কারণ কশিশ আগেও মাঝে মধ্যে যখন যার সাথে ইচ্ছা রাত্রি কাটাতো, ঘুরে বেড়াতো, বাবা মা তাকে প্রশ্ন করতো না। সেদিনও বাবা মা চিন্তা করেনি, প্রশ্নও করেনি বা খোঁজার চেষ্টাও করেনি। তারা জানতো যে তাদের মেয়ে যেখানেই গেছে, ঠিক সময় হলে, তার ইচ্ছা হলে সে বাড়ি ফিরে আসবে। এদিকে নেক্সট ডে 13 মার্চ 2015 সালাহাবাদের ডান্ডিপুল নামের একটা জায়গায় নিচের দিকে
একটা পা পাওয়া গেছিল। পুলিশ যখন তার চারিপাশের এরিয়াতে তল্লাশি চালায়, পায়ের পরে ধড়ের কিছু অংশ, তারপরে হাত, তারপরে মাথা, বিভিন্ন এরিয়ায় পাওয়া গেছিল। পুরো ফুল বডি একটা তৈরি হয়ে গেছিল। তবে মাথাটা পাওয়া গেছিল একটা শপিং মলের ব্যাগের মধ্যে। মাথাটা ছিল, কিন্তু ফেসটা দেখে বোঝা যাচ্ছিল না যে আসল পরিচয়টা কী। পুলিশ কিন্তু যেটা জানতে চাইছিল, একটা শপিং মলের ব্যাগে ওই মাথাটা ছিল, আগেই বলেছি। সেই শপিং মলের ব্যাগের ভেতরে একটা বিল পাওয়া গেছিল। বিলটা ছিল তার আগের মাসের 28 ফেব্রুয়ারি 2015 বিকেলবেলায় 4:15 সময় কেউ কিছু কিনেছিল ওই মলটাতে। মলে চলে যায় পুলিশ টিম। সিসিটিভি ফুটেজগুলো যখন চেক করা হয় তখন বোঝা যায় যে কে ওই শপিং মলের ব্যাগটাতে জিনিস কিনে মল থেকে বেরিয়েছিল। পুলিশ দেখতে পায় যে একটা কফি মাগ কিনে কশিশ উপাধ্যায় ওই শপিং মলের ব্যাগটা নিয়ে বেরিয়েছিল। এবার পুলিশের মনে হয় যে বডিটা তাহলে কশিশ উপাধ্যায়। তার বাবা মাকে ডেকে পাঠানো হয়, তারা শনাক্ত করেছিল শরীরের অন্যান্য অংশ দেখে যে হ্যাঁ, ওই মেয়েটা তাদেরই মেয়ে। এবার কশিশ উপাধ্যায়ের সাথে এই ঘটনা কে ঘটিয়েছে সেটাই ছিল একটা প্রশ্ন। কিন্তু আশেপাশের লোকজন বা কশিশের যারা পরিচিত তাদের সবার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, বাবা মারা কশিশের ব্যাপারে বিশেষ একটা খোঁজ রাখতেন না। তবে কশিশ উপাধ্যায়ের পরিচিতরা, বন্ধু বান্ধবরা যেটা বলেছিল সেটা হচ্ছে দীপক গুপ্তা নামের কোনো রাজনীতিক পার্টির একজন লিডারের সঙ্গে কশিশের সম্পর্ক ছিল। এবার দীপককে অ্যারেস্ট করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। একটু চেষ্টা করার পর পুলিশ জানতে পেরেছিল যে দীপকই ওই ঘটনা ঘটিয়েছে কশিশের সাথে। কারণ দীপক একটা ভাড়া ঘর নিয়েছিল, সেখানে লিভ ইনে দীপক আর কশিশ দুজনে একসাথে মাঝে মধ্যেই থাকতো। তারা দুজনে রেজিস্ট্রি ম্যারেজও করেছিল। তারা লিভ ইনে অবশ্যই থাকতো, কিন্তু তাদের যে রেজিস্ট্রি ম্যারেজ সেই ব্যাপারে কেউ জানতো না, কারণ দীপক কাউকে জানাতে চায়নি। মেয়েটা মানে কশিশ সবসময় চাপ দিত যে সে শ্বশুরবাড়ি যেতে চায়। রোজ ওই একই কথা, দীপকের ভালো লাগছিল না। দীপকের কিন্তু একদম বিয়ে করার ইচ্ছা ছিল না। রোজ রোজ যখন কশিশ একই কথা বলছিল, তখন সে বাধ্য হয়ে কশিশকে চুপ করানোর জন্য কোর্ট ম্যারেজ করেছিল কশিশের সাথে। তবে কাউকে জানায়নি, কশিশও নিজের বাড়িতে জানায়নি। কশিশ মাঝে মধ্যে বাড়িতে থাকতো, আর মাঝে মধ্যে দীপকের ওই ভাড়া নেওয়া ঘরে দীপকের সাথে থাকতো। কশিশ যখন বারবার দীপককে বিরক্ত করছিল আর বলছিল যে তাকে যদি তার শ্বশুর বাড়িতে না নিয়ে যাওয়া হয়, তার উচিত অধিকার যদি তাকে না দেওয়া হয়, তাহলে ওই রাজনীতিক দলের যে নেতা তাকে সে সারা শহরের সামনে বদনাম করবে, তার আসল মুখটা সবার সামনে তুলে ধরবে। এই জন্য দীপকের খুব রাগ হয়েছিল। ডান্ডি পুলের নিচে ঘটনার দিন ডেকেছিল কশিশকে। কশিশ বাড়িতে বলেছিল যে সে বন্ধুর বার্থডেতে যাচ্ছে, চলে গেছিল তার কাছে। আর সেই শপিং মলের ব্যাগটা নিজের সাথে নিয়ে গেছিল, যে হয়তো সেখান থেকে ফিরে আসার পথে কিছু একটা কিনলে ওই ব্যাগটাতে করে সে নিয়ে আসবে। এবার ওই ডান্ডি পুলের নিচে কিন্তু দীপক একদম প্ল্যানিং করে নিজের একজন বন্ধু, যার নাম ছিল বিশাল, যে ছিল ছাত্র দলের একজন নেতা, সাথে নিয়ে গেছিল। আর সেখানেই সন্ধেবেলায় ডান্ডি পুলের নিচে শ্বাসরোধ করে গলা চেপে ধরে মেরে ফেলেছিল নিজের লিভ ইন পার্টনার, নিজের রেজিস্ট্রি করা স্ত্রী কশিশকে। কশিশ ছিল শ্রদ্ধানন্দ উপাধ্যায় আর সুমন উপাধ্যায়ের শেষ সম্বল। আগেই তারা নিজেদের 2 সন্তানকে হারিয়ে ফেলেছিল। তৃতীয় সন্তান, যাকে নিয়ে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চালাচ্ছিল, তাকেও এইভাবে শেষ করে ফেলা হয়েছিল।
পুরো ব্যাপারটা জানাজানি হয়। দীপক, বিশাল দুজনকেই অ্যারেস্ট করা হয়েছিল। তারা কিন্তু জেলেই ছিল। প্রথমে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, সেখান থেকে তাদের দুজনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। মা বাবা কোথাও না কোথাও নিজের মনকে অপরাধীরা শাস্তি পাচ্ছে বলেই সান্ত্বনা দিয়ে রেখেছিল। সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্ট থেকে দুজন অপরাধীকেই প্রমাণের অভাবে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু জানতো না কশিশের বাড়ির লোকজন। তারা নিউজ পেপার থেকে এটা খবর পেয়েছিল। তারপরে বিশাল জনতা ভিড় করে আন্দোলন করেছিল যে এইভাবে একজন মার্ডারারকে কিভাবে সসম্মানে মুক্তি দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু আজ 1 বছর হয়ে গেছে। সুপ্রিম কোর্টের অর্ডার মানেই কিন্তু আমাদের দেশের লাস্ট অর্ডার। মানুষ যতই আন্দোলন করুক সেই অর্ডারকে আর কখনোই পাল্টানো যায় বলে আমার মনে হয় না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, ওই ফ্যামিলির যে দুঃখ, ওই মা বাবার যে দুঃখ, সেটা জানার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।